প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। উইজডম স্কুল পয়েন্টের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস, ট্যাগ কোশ্চেন। একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীতে এই ট্যাগ কোশ্চেন পার্টটি এসেই থাকে। তো আজকে আমরা এই ট্যাগ কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ট্যাগ কোশ্চেন হলো সংক্ষিপ্ত বাড়তি একটি কোশ্চেন যা সেন্টেন্সের পরে জুড়ে দেওয়া হয়। অর্থাৎ ট্যাগ কোশ্চেন হচ্ছে একটি অতিরিক্ত প্রশ্ন যেটা পূর্ণাঙ্গ একটি সেন্টেন্সের পরে অতিরিক্ত প্রশ্ন হিসেবে যুক্ত করে দেওয়া হয়। ট্যাগ কোশ্চেন গঠনের নিয়মাবলী। ট্যাগ কোশ্চেন গঠন করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটাকে শনাক্ত করতে হবে। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ করতে হবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ হ্যাঁ বোধক হবে। 2, দ্বিতীয়ত অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেটিকে পূর্বে এনে নেগেটিভ করতে হবে। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকে তাহলে অক্সিলারি ভার্বটি নেগেটিভ করতে হবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভে থাকে তাহলে অক্সিলারি ভার্বটি অ্যাফার্মেটিভেই রাখতে হবে। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডো, ডাজ অথবা ডিড দিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। প্রেজেন্ট টেন্সে ডো বা ডাজ দিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে, আর পাস্ট টেন্সে ডিড দিয়ে ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। 3 নম্বর, সাবজেক্ট অনুসারে প্রনাউন বসবে। আমরা যেই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন গঠন করব সেই সেন্টেন্সটির সাবজেক্টটি কী আছে তা দেখে আমরা ওই সাবজেক্টের প্রনাউন লিখব। একদম সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন দিব। এই প্রশ্নবোধক চিহ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিই তাহলে ট্যাগ কোশ্চেন গঠন হবে না। অক্সিলারি ভার্ব, সবগুলো অক্সিলারি ভার্ব আমরা দেখে নেব। এই অক্সিলারি ভার্বগুলো দেখলেই আমরা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকলে অক্সিলারি ভার্বটি পূর্বে এনে নেগেটিভ করব, আর যদি নেগেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভ করব। টোটাল 23টি অক্সিলারি ভার্ব রয়েছে। এই অক্সিলারি ভার্বগুলোর নেগেটিভ ফর্ম সহ আমরা দেখে নেব। এম এর নেগেটিভ ফর্ম আর্নট, ইজ এর নেগেটিভ ফর্ম ইজেন্ট, আর এর নেগেটিভ ফর্ম আর্নট, ইজ এর নেগেটিভ ফর্ম ওয়াজ এর নেগেটিভ ফর্ম ওয়াজেন্ট, ওয়ার এর নেগেটিভ ফর্ম ওয়ারেন্ট, হ্যাভ এর নেগেটিভ ফর্ম হ্যাভেন্ট, হ্যাজ এর নেগেটিভ ফর্ম হ্যাজেন্ট, হ্যাড এর নেগেটিভ ফর্ম হ্যাডেন্ট, শ্যাল এর নেগেটিভ ফর্ম শ্যান্ট, শুড এর নেগেটিভ ফর্ম শুডেন্ট, ক্যান এর নেগেটিভ ফর্ম ক্যান্ট, কুড এর নেগেটিভ ফর্ম কুডন্ট, মে এর নেগেটিভ ফর্ম মেইন্ট, মাইট এর নেগেটিভ ফর্ম মাইটেন্ট, উইল এর নেগেটিভ ফর্ম ওন্ট, উড এর নেগেটিভ ফর্ম উডেন্ট, ডু এর নেগেটিভ ফর্ম ডোন্ট, ডিড এর নেগেটিভ ফর্ম ডিডেন্ট, ডাজ এর নেগেটিভ ফর্ম ডাজেন্ট, মাস্ট এর নেগেটিভ ফর্ম মাস্টেন্ট, ডেয়ার এর নেগেটিভ ফর্ম ডেয়ারেন্ট, নিড এর নেগেটিভ ফর্ম নিডেন্ট, ওট এর নেগেটিভ ফর্ম ওটেন্ট। ট্যাগ কোশ্চেন গঠনের নিয়মাবলী। ট্যাগ কোশ্চেন গঠন করার জন্য আমাদের যে রুলসগুলো ফলো করতে হবে সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। রুল 1, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে ট্যাগ কোশ্চেন এ ডু বা ডাজ হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সটি থাকলে কখন ডু হবে এবং কখন ডাজ হবে আমাদের সেটি বুঝতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শুধুমাত্র ডাজ হবে, আর বাকি সকল ক্ষেত্রে ডু হবে। যেমন আই, এই আইটি হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে
ডো হবে না, কি হবে? ডাজ হবে না, কি হবে? ডো হবে। আই প্লে ফুটবল, তাহলে এই যে আই সেন্টেন্স, আই সাবজেক্টটি এটি একটি ফার্স্ট পারসন, যার কারণে এখানে ডাজ হবে না। ডাজ হবে কখন? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে ডাজ হবে, আর বাকি সকল ক্ষেত্রে ডু হবে। আই প্লে ফুটবল, যেহেতু সেন্টেন্সটির ভার্বটি রয়েছে প্লে এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাহলে কি হবে? ডু হবে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে রয়েছে, তাহলে অক্সিলারি ভার্ব ডু এর নেগেটিভ ফর্ম হবে ডোন্ট। এরপরে কি হবে? সাবজেক্টের প্রনাউন, আইয়ের প্রনাউন আই, তাহলে ডোন্ট আই, শেষে প্রশ্নবোধক চিহ্ন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, আর বাকি সকল ক্ষেত্রে ডু হবে। হি প্লেস ক্রিকেট, তাহলে এখানে সাবজেক্টটি হচ্ছে হি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন। আই এবং ইউ না, হি শি দে ইট এগুলো হচ্ছে থার্ড পারসন, তাহলে এই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার একজন বোঝাচ্ছে, তাহলে টেক কোশ্চেনে কী হবে? ডাজ হবে। লিখলাম ডাজ। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, তাহলে নেগেটিভ করার জন্য ডোন্ট ডাজেন্ট হবে। হি প্লেস ক্রিকেট ডাজেন্ট হি। যেহেতু সেন্টেন্সের সাবজেক্টটি হি রয়েছে, তাহলে হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ডাজ হবে। আর যেহেতু অ্যাফার্মেটিভে রয়েছে, তাহলে নেগেটিভ করার জন্য ডাজেন্ট লিখতে হবে। এরপরে হি এর প্রোনাউন হি, ডাজেন্ট হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। রুল 2, সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে টেক কোশ্চেনে ডিড বসবে। যেমন হি ওয়েন্ট টু ঢাকা, যেহেতু ওয়েন্ট ওয়ার্ডটি একটি থার্ড পাস্ট টেন্স, যেহেতু সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে ওয়েন্ট ওয়ার্ডটি পাস্ট ফর্ম, সেক্ষেত্রে আমাদের ডিড দিয়ে টেক কোশ্চেন গঠন করতে হবে। তাহলে ডিড লিখলাম, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, তাহলে নেগেটিভ করতে হবে ডিডেন্ট। আর উই হচ্ছে উইয়ের প্রোনাউন উই, ডিডেন্ট উই, শেষে প্রশ্নবোধক চিহ্ন। দে র্যান এ রেস, তাহলে এই র্যান ওয়ার্ডটি পাস্ট ফর্মে রয়েছে, তাহলে এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে টেক কোশ্চেন গঠনের জন্য ডিড ব্যবহার করব। যেহেতু নেগেটিভে আছে, তাহলে অ্যাফার্মেটিভে আছে, তাহলে নেগেটিভ করতে হবে ডিডেন্ট, দের প্রোনাউন দে, ডিডেন্ট দে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। রুল 3, কোনো সেন্টেন্সে যদি হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম, লিটল, ফিউ, নেভার, নান, নেইদার, নাথিং, এটসেট্রা থাকে, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ বোঝায় এবং টেক কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব যে সেন্টেন্সটি নেগেটিভে রয়েছে এবং সেই সেন্টেন্সটিকে টেক কোশ্চেন গঠনের জন্য আমাদের টেক কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। এক্সাম্পল, এ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে এখানে যে সেলডম ওয়ার্ডটি রয়েছে, এই সেলডম ওয়ার্ডটি দ্বারা এই সেন্টেন্সটিকে নেগেটিভ করা হয়েছে। আর এখানে ভার্ব হচ্ছে বাইটস, সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এ বার্কিং ডগ এটা হচ্ছে সাবজেক্ট, বাইটস এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যদি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টেক কোশ্চেনটি ডাজ দিয়ে করব। তাহলে এ বার্কিং ডগ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য টু বা ডাজ হবে, কিন্তু এখানে ডাজ হবে কারণ সেন্টেন্সটি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডাজ হবে। আর যেহেতু নেগেটিভে আছে, তাহলে টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে, ডাজ, এখানে ডাজেন্ট হবে না। এরপরে এ বার্কিং ডগ এটি একটি
প্রাণীকে বোঝাচ্ছে, তাহলে প্রাণী বোঝালে আমরা এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। ডাজ ইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হি হার্ডলি ভিজিটস আস, এখানেও হি এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ হবে। যেহেতু সেন্টেন্সে হার্ডলি রয়েছে সেহেতু সেন্টেন্সটি নেগেটিভে আছে, আর অ্যাফার্মেটিভ করার জন্য আমরা শুধু ডাজ লিখব। এখানে কোনো এনটি যুক্ত হবে না। শেষে হিয়ের হি বসবে, সাবজেক্টের প্রোনাউন হি বসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট বসবে। তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেন্টেন্সের সাবজেক্ট টেক কোশ্চেনে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। এভরিথিং ইজ ওকে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, এটা নেগেটিভ ফর্ম হবে ইজেন্ট, আর এভরিথিং থাকলে আমরা সাবজেক্টের প্রোনাউন হিসেবে ইট লিখব। ইজেন্ট ইট, প্রশ্নবোধক চিহ্ন। নাথিং ইজ ইম্পসিবল, এখানে নাথিং দ্বারা সেন্টেন্সটিকে নেগেটিভ বোঝাচ্ছে, এজন্য অক্সিলারি ভার্ব ইজের কোনো নেগেটিভ হবে না, ইজ। আর নাথিং থাকলে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব, প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব, তাহলে ইজ ইট, প্রশ্নবোধক চিহ্ন। রুল 5, সামথিং, এভরিথিং, নাথিং, something, everything, everyone, somebody, everybody, no one, nobody, anyone, anybody কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকলে টেক কোশ্চেন এ সাবজেক্ট হিসেবে দে বসবে। তাহলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি সামওয়ান, এভরিওয়ান, সামবডি, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এনিওয়ান, এনিবডি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা সেন্টেন্সে সেই সেন্টেন্সটির টেক কোশ্চেন গঠনের সময় টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। এভরিথিং ইজ প্রেজেন্ট, এভরিবডি ইজ প্রেজেন্ট টুডে, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব হিসেবে রয়েছে ইজ, আর সাবজেক্ট হিসেবে রয়েছে এভরিডে, এভরিবডি। তাহলে যেহেতু ইজ রয়েছে আমরা নর্মালি লেখার কথা কি ইজেন্ট, এবং শেষে এভরিবডি এর প্রোনাউন হিসেবে আমাদের দে লেখার কথা ছিল, কিন্তু এখানে কথা হচ্ছে যে এভরিবডি এর প্রোনাউন যেহেতু দে, দের সাথে কখনো ইজ হয় না। দের সাথে যেহেতু দে সাবজেক্টটি প্লোরাল সাবজেক্ট, সেহেতু এই প্লোরাল সাবজেক্টের সাথে প্লোরাল ভার্ব আর বসাতে হবে, আরন্ট দে, এখানে ইজ হবে না। রুল 6, ইন হার, অন হার, ইন হিম, অন হিম, ইন হিজ, অন হিজ কোনো সেন্টেন্সে থাকলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট বসবে। যেমন দ্য মাদার রোজ ইন হার, ডিডেন্ট ইট। যেহেতু রোজ ওয়ার্ডটি ভার্বের পাস্ট ফর্মে রয়েছে সেহেতু টেক কোশ্চেনে ডিড বসবে, আর যেহেতু অ্যাফার্মেটিভ আছে তাহলে নেগেটিভ করব ডিডেন্ট। এবং এখানে দ্য মাদার দ্বারা মাকে বোঝাচ্ছে না, এখানে মাতৃত্বটা কি বোঝাচ্ছে, মায়ের গুণাবলীটা কি বোঝাচ্ছে, যার ফলে এখানে এই মাতৃত্বের যে গুণাবলী সেটার প্রোনাউন হিসেবে এখানে ইট বসবে, ডিডেন্ট ইট, প্রশ্নবোধক চিহ্ন। দ্য ফাদার রোজ ইন হিজ ফেসিনেশন, তাহলে এখানেও ঠিক একইভাবে ডিডেন্ট ইট হবে। রুল 7, হেয়ার, দেয়ার, ইট যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে হেয়ার, দেয়ার, ইটই হবে। তাহলে হেয়ার, দেয়ার এবং ইট যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে টেক কোশ্চেনেও আমরা এই সাবজেক্ট হিসেবে হেয়ার, দেয়ার, ইট এই ওয়ার্ডগুলোই ব্যবহার করব। দেয়ার ইজ সামথিং রং, ইজের নেগেটিভ ফর্ম হবে ইজেন্ট এবং দেয়ারের দেয়ারই থাকবে, প্রশ্নবোধক চিহ্ন।
হেয়ার ইজ মাদার, ইজেন্ট হেয়ার, ইজের নেগেটিভ ফর্ম ইজেন্ট এবং হেয়ারের সাবজেক্ট হিসেবে হেয়ারই বসবে। রুল 8, all of us, someone of us, most of us, every one of us, many one, every one of us, many of us, each of us, none of us, many of us, etc. কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকলে টেক কোশ্চেন এ সাবজেক্ট হিসেবে উই বসবে। all of us, some of us, most of us, every one of us, many of us, each of us, none of us, many of us এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই লিখতে হবে, উই। যেমন মেনি অফ আস আর এডুকেটেড, এখানে আর এর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভে আছে এবং অক্সিলারি ভার্ব আর রয়েছে, তাহলে আর এর নেগেটিভ ফর্ম হবে আর্নড। আর মেনি অফ আস থাকার কারণে সাবজেক্ট হিসেবে উই লিখতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। অল অফ আস আর ইন্টেলিজেন্ট, আর এর নেগেটিভ ফর্ম হবে আর্নড, আর আজ এর সাবজেক্টিভ ফর্ম হবে উই, প্রশ্নবোধক চিহ্ন। all of you, many of you, some of you, most of you, every one of you কোনো সেন্টেন্সে থাকলে টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইউ বসবে। all of you are talkative, তাহলে এখানে ভার্ব রয়েছে আর এর নেগেটিভ ফর্ম হবে আর্নড, আর ইউ এর all of you থাকলে আমরা টেক কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউই লিখব, প্রশ্নবোধক চিহ্ন। রুল 10, কোনো সেন্টেন্সে দুইটি ক্লজ থাকলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এবং ভার্ব অনুসারে টেক কোশ্চেন গঠিত হবে। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো দেয়ার, তাহলে এই সেন্টেন্সটিতে কোনটি প্রিন্সিপাল ক্লজ এবং কোনটি সাবঅর্ডিনেট ক্লজ? যে ক্লজ অন্য ক্লজের সাহায্য ছাড়াই নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যেটি অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে এটি একটি ইনকমপ্লিট, এখানে পরবর্তীতে কিছু শোনার আকাঙ্ক্ষা জাগে, তাহলে এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব, এটি একটি প্রিন্সিপাল ক্লজ, কারণ আই শ্যাল গো দেয়ার এটি দ্বারা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়। তাহলে এই ক্লজের সাবজেক্ট এবং ভার্ব অনুসারে টেক কোশ্চেন গঠন করতে হবে। আই শ্যাল গো দেয়ার, এখানে শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম হবে শ্যান্ট এবং সাবজেক্ট আই এর প্রনাউন হবে আই, শ্যান্ট আই, শেষে প্রশ্নবোধক চিহ্ন। রুল 11, সংক্ষিপ্ত রূপ ডি থাকলে টেক কোশ্চেন গঠনের নিয়ম। আইডি গন টু ঢাকা, এখন আমাদের বুঝতে হবে যে ডি বর্ণটি রয়েছে সেই ডি বর্ণটির পরে যেই ভার্বটি রয়েছে সেটা কোন ফর্মে রয়েছে। যদি ডি এর পরবর্তী যে ভার্বটা সেটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে আমরা বুঝবো যে এই ডিটি হচ্ছে হ্যাড এর সংক্ষিপ্ত রূপ। তাহলে গন এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যার কারণে আমাদের এই ডিটাকে হ্যাড হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে টেক কোশ্চেন করার জন্য কি হবে, হ্যাড অ্যান্ড আই। আর যদি ডি এর পরবর্তী ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বুঝতে হবে এই ডিটি দ্বারা উড বোঝানো হচ্ছে।
তাহলে সেক্ষেত্রে টেক কোশ্চেন হবে ওডেন্ট হি। সংক্ষিপ্ত রূপ এস থাকলে টেক কোশ্চেন এর নিয়ম হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানেও একই রুলস। সংক্ষিপ্ত রূপ এস এর পরে যে ওয়ার্ডটি, যে ভার্বটি, সেটি যদি পাস্ট পার্টিসিপলে থাকে তাহলে আমরা টেক কোশ্চেনে এই হ্যাজের পূর্ণরূপ হিসেবে এস এর পূর্ণরূপ হিসেবে হ্যাজ লিখব। হ্যাজেন্ট হি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর এই এস এর পরবর্তী যে ওয়ার্ডটা সেটা যদি আইএনজি ফর্ম থাকে তাহলে আমরা সেটাকে অক্সিলারি ভার্ব, সেটাকে এই এসটাকে আমরা ইজ ধরব অথবা ওয়াজ ধরব। যদি সেন্টেন্সের শেষে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট উইক এই টাইপের কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা ওয়াজ ধরব, এই এসটাকে ওয়াজ ধরব। আর যদি এরকম কিছু না থাকে তাহলে আমরা ইজ ধরব। তাহলে ইজেন্ট হি, এখানেও ইজেন্ট হি হবে। রুল 13, লেটস কিংবা লেটাস সেন্টেন্সে থাকলে লেটস কিংবা লেটাস সেন্টেন্সের সাবজেক্ট হলে টেক কোশ্চেনে শ্যাল উই বসে। লেটস কিংবা লেটাস থাকলে আমরা টেক কোশ্চেনে শ্যাল উই ব্যবহার করব। লেটস গো দেয়ার, শ্যাল উই। ইম্পারেটিভ সেন্টেন্সে টেক কোশ্চেনে উইল অথবা ক্যান বসে। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সকল সেন্টেন্সের সাবজেক্ট থাকে না এবং মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয় সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট গো দেয়ার, তাহলে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল অথবা ক্যান ব্যবহার করব। উইল ইউ অথবা ক্যান ইউ। ডোন্ট গো দেয়ার, উইল ইউ। ওপেন দ্য উইন্ডো, উইল ইউ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। আলবিদা।